হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ক্লাস 11-এর রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ আপেক্ষিক গতিবেগ নিয়ে আলোচনা করব। আজকের যে টপিকটি হবে সেটি রিলেটিভ ভেলোসিটির খুব বেসিক আইডিয়া দেব আমরা, এবং সেখান থেকে বৃষ্টির আপেক্ষিক গতি এবং যে কোনো জাহাজের ক্ষেত্রে আপেক্ষিক গতির সব রকম অঙ্ক আমাদের সলভ হয়ে যাবে। এর পরের ভিডিওতে আমরা রিভার সুইমার প্রবলেমে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটি দেখব। রিলেটিভ ভেলোসিটি জানার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফ্রেম অফ রেফারেন্স কী। ফ্রেম অফ রেফারেন্স মানে যাকে আমরা বাংলায় বলি নির্দেশতন্ত্র। তো নির্দেশতন্ত্র কী জিনিস? যদি কোনো বস্তুর গতিশীল অবস্থা বা স্থিতিশীল অবস্থাকে আমরা দেখতে চাইছি, তো যে দর্শকের সাপেক্ষে আমরা দেখব তাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স বলবো। যেমন ধরলাম একটি গাড়ি আছে। এই যে গাড়ি আছে, এই গাড়িটি ধরলাম এদিক বরাবর ভি গতিবেগ নিয়ে গতিশীল। এখন যদি একজন ব্যক্তি ধরলাম এই গাড়ির ভেতরে বসে আছে এবং আরেকজন ব্যক্তি ঠিক বাইরে থেকে এই গাড়িটিকে দেখছে, সে কিন্তু গ্রাউন্ডে অর্থাৎ স্থির অবস্থায় আছে, তাহলে এই লোকটির জন্য এর নাম দিলাম 1 নম্বর ব্যক্তি, এর নাম দিলাম 2 নম্বর ব্যক্তি। তাহলে 1 নম্বর ব্যক্তির জন্য কিন্তু 2 নম্বর ব্যক্তিটি গাড়ির সঙ্গেই ভি গতিবেগে গতিশীল আছে এবং সে কিন্তু গাড়িটিকে ভি বেগে গতিশীল অবস্থায় দেখবে। এর মানে কি? এর মানে হলো যে 1 নম্বরের জন্য এই টোটাল বাসটি বা টোটাল গাড়িটি ভি গতিবেগে এদিকে গতিশীল। কিন্তু একইভাবে তুমি দেখো, আমি যদি 2 নম্বর ব্যক্তির জন্য দেখি, তাহলে 2 নম্বর ব্যক্তির জন্য কিন্তু এই যে 1 নম্বর ব্যক্তিটি এদিকে ভি গতিবেগ নিয়ে যাবে। তাহলে তুমি লক্ষ্য করো, এখানে 1 নম্বরের জন্য যে অবস্থার সৃষ্টি হচ্ছে 2 নম্বরের জন্য কিন্তু ঠিক সেম অবস্থার সৃষ্টি হচ্ছে না। তাহলে এখানে আমার বলার উদ্দেশ্য এটাই, দর্শক নির্ভর করবে ঠিক বস্তুটির গতিশীলতা কোন দিকে আছে বা বস্তুটি আদৌ গতিশীল নাকি স্থিতিশীল। লক্ষ্য করো, 1 নম্বর ব্যক্তির জন্য এই বাসটি কিন্তু গতিশীল এদিক বরাবর, কিন্তু 2 নম্বর ব্যক্তির জন্য বাসটি কিন্তু স্থির অবস্থায় আছে। তাহলে এই যে দর্শক আমরা ধরলাম, এই 1 নম্বরকেও আমরা বলতে পারি নির্দেশতন্ত্র এবং এই 2 নম্বর ব্যক্তিকেও আমরা বলতে পারি নির্দেশতন্ত্র। কিন্তু সবসময় ফিজিক্সের ক্ষেত্রে তো আমরা এভাবে কোনো একটি পার্সনকে ধরে নির্ণয় করতে পারি না, তাই সেক্ষেত্রে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম আছে নির্দেশতন্ত্র ধরার। সেগুলি হলো কার্টেসিয়ান নির্দেশতন্ত্র এবং পোলার নির্দেশতন্ত্র। আশা করব তোমরা এগুলো পড়ে এসেছো, তাই এই নিয়ে আজকে আলোচনা করছি না। তো এখন আমরা জানলাম যে নির্দেশতন্ত্র কী, অর্থাৎ সিম্পল একটা দর্শককে আমরা বলবো নির্দেশতন্ত্র। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে দর্শকের তো কোনো ভূমিকা নেই, সেটিকে আমরা পার্টিকুলার ফ্রেম দিয়ে মানে XY ফ্রেম বা R θ ফ্রেমে রিপ্লেস করে দেবো। এমন কোনো কন্ডিশন নেই যে তোমাদেরকে একটা নির্দিষ্ট কোনো ফ্রেম অফ রেফারেন্সই ধরতে হবে। তোমাকে যদি এখানে এই গাড়ির গতিবেগ বার করতে বলে, তাহলে তুমি যদি 1 নম্বর ফ্রেমকে ধরে, অর্থাৎ এই 1 নম্বর যদি তুমি দর্শককে ধরে যদি গাড়ির গতিবেগ বার করো, আর একইভাবে 2 নম্বর পার্সনকে ধরে গাড়ির গতিবেগ বার করো, গতিবেগের মান কিন্তু সেমই আসবে। অর্থাৎ এখানে কোনো কন্ডিশন নেই যে তোমাকে ফ্রেম অফ রেফারেন্সকে একটা নির্দিষ্ট কোনো জায়গাকে ফ্রেম অফ রেফারেন্স ধরতে হবে। তুমি যাকে খুশি ধরো, তোমার ভি এর মান কিন্তু একই আসবে। তাহলে আমরা জানলাম নির্দেশতন্ত্র কী, একটা ব্রিফ আইডিয়া নিলাম যে নির্দেশতন্ত্রটা কী জিনিস। এরপরে চলে আসছি আমরা রিলেটিভ ভেলোসিটি জানার জন্য আরেকটি জিনিস জানতে হবে, তা হলো কিছু নোটেশন জানতে হবে। ধরো যদি কোনো বস্তুকে আমরা গ্রাউন্ড ফ্রেম থেকে দেখছি, অর্থাৎ কি ধরলাম একজন ব্যক্তি আছে, সে স্থির অবস্থায় আছে, সে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, সেখান থেকে সে কোনো একটি বস্তুকে দেখল, আর ধরলাম এই বস্তুটি এ ভি এ নিয়ে এদিকে গতিশীল অবস্থায় আছে। তাহলে এখানে যদি আমরা বলি এই ব্যক্তির সাপেক্ষে যে স্থির অবস্থায় আছে, অর্থাৎ ধরলাম ইনি গ্রাউন্ডে আছেন, জি করে দিলাম, তাহলে যদি বলি মানে এই এ যে বস্তুটি আছে, এই এ বস্তুটির গতিবেগ গ্রাউন্ডের সাপেক্ষে কত হবে, মানে গ্রাউন্ডের সাপেক্ষে কেমন করে লিখব না, সেই নোটেশনটি হবে ভি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তখন আমরা লিখব এইভাবে ভি অফ এ জি। এই নোটেশনটির মানে কি? এই নোটেশনটির মানে হচ্ছে ভেলোসিটি অফ এ, মানে এ বস্তুটির গতিবেগ
গ্রাউন্ডের সাপেক্ষে অর্থাৎ ভূমির সাপেক্ষে অর্থাৎ যে স্থির অবস্থা থেকে এই বস্তুটির গতিটি লক্ষ্য করছে। ধরলাম এই বস্তুটিকে আরেকটি কোনো বস্তু আছে, সে ধরলাম এই বরাবর ভি বি গতিবেগ নিয়ে যাচ্ছে, বস্তুটির নাম দিলাম বি। তাহলে সেক্ষেত্রে যদি এখানে এই বি বস্তুটির ওপর তুমি দাঁড়িয়ে আছো, তারপরে তুমি এ বস্তুকে লক্ষ্য করলে, তখন কিন্তু আমরা এর গতিবেগকে লিখতে যাই বি বস্তুর সাপেক্ষে, তখন আমরা লিখব ভি অফ এ বি, অর্থাৎ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। মানে আমরা উইথ রেসপেক্ট টু কথাটা চলে এলেই মানে আমরা যে বস্তুর থেকে দেখছি তাকে আমরা অলওয়েজ পরে লিখব। অর্থাৎ এখানে আমরা বি বস্তু থেকে এ কে দেখলাম, তাহলে আমরা এ বস্তুর গতি পরিলক্ষিত করছি, তাই লিখলাম গতিবেগ অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। একটা জিনিস খেয়াল রাখা ভালো অপশন যে আমরা কিন্তু গ্রাউন্ডের সাফিক্সকে কখনো লিখি না, তাই যখনই আমরা গ্রাউন্ডের সাপেক্ষে লিখব তখন সিম্পল শুধু ভি এ লিখব, কারণ স্থির অবস্থা তো গ্রাউন্ডটাকে আমরা স্কিপ করব। তো একটু দেখে নিই। ধরো তোমাকে আমি বললাম যে কোনো একটি বস্তু আছে, এর নাম দিলাম পি বস্তু। তো বললাম পি বস্তুটি এদিক বরাবর ভি পি গতিবেগে নিয়ে যাচ্ছে। তাহলে যদি তুমি এই বস্তুটিকে গ্রাউন্ডের সাপেক্ষে দেখছো অর্থাৎ স্থির অবস্থা থেকে দেখছো, তাহলে এর গতিবেগটিকে ভিপি লিখব। ভি অফ পিজি কিন্তু আর লিখছি না, এই ভিপি কথার মানেই হলো ভেলোসিটি অফ অবজেক্ট পি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। কিন্তু ধরো আমি ধরলাম আরেকটি বস্তু আছে, যে বস্তুটি ধরলাম কিউ বস্তু, সে ধরলাম এদিক বরাবর ভি কিউ গতিবেগ নিয়ে মুভমেন্টে আছে। তাহলে তার ক্ষেত্রে কিন্তু যদি আমরা কিউ থেকে পিকে দেখি, তখন কিন্তু আমরা লিখব ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু কিউ। অর্থাৎ যেখান থেকে আমরা অবজার্ভ করছি সেটি সবসময় পরে হবে, আর যাকে অবজার্ভ করছি সেটি সবসময় আগে আসবে। তাহলে এখানে আমরা পি এর গতিবেগকে অবজার্ভ করেছি, তার জন্য এসছে ভেলোসিটি অফ পি। কার থেকে অবজার্ভ করেছি না কিউ এ বসে আমরা পিকে দেখেছি, অর্থাৎ কিউ পরে এসছে। এখানে ভেক্টর সাইন হবে, কিন্তু এখন আমরা জাস্ট শুধু নোটেশনের উপর জোর দিচ্ছি, তাই এখন এটি দেখছি। ধরো বৃষ্টি পড়ছে, তাহলে ধরলাম এখন ভেলোসিটি অফ রেন আছে, মানে বৃষ্টির ফোঁটার একটি বেগ আছে। আর ধরলাম একজন মানুষ হেঁটে যাচ্ছে, তাহলে তারও একটি ভেলোসিটি আছে। তাহলে এই ভেলোসিটি অফ রেনকে আমি ভি আর দিয়ে লিখলাম, আর ভেলোসিটি অফ ম্যানকে আমি ভি এম দিয়ে লিখলাম। তাহলে যদি আমাদেরকে বলে যে গ্রাউন্ড থেকে এই বৃষ্টির গতিবেগকে তুমি দেখছো, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে এই বৃষ্টির গতিবেগকে আমরা কিন্তু ভি আরই লিখব, কেননা ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। কিন্তু আগেই বলেছি গ্রাউন্ডের সাফিক্সকে আমরা দিই না। ধরো তোমাকে বললাম যে মানুষটি হেঁটে যাচ্ছে, সেই মানুষটির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ কত, তখন তুমি কিন্তু লিখতে হবে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। মানে কি না, তুমি বৃষ্টিকে দেখছো মানুষের সাপেক্ষে, মানে মানুষের গতির সাপেক্ষে তুমি বৃষ্টিকে দেখছো, তাই বৃষ্টিকে দেখছো মানে তুমি কাকে অবজার্ভ করছো, বৃষ্টিকে, তাই ভি আর আগে এসছে। কার সাপেক্ষে করছো না মানুষের সাপেক্ষে, তাই এম পরে এসছে। তাই এটি হলো ভি আর এম। আর যখন আমরা দুটি গতিশীল বস্তুর সাপেক্ষে একে অপরের গতিবেগ নির্ণয় করার চেষ্টা করি, তখন তাকেই আমরা রিলেটিভ ভেলোসিটি বলি। অর্থাৎ এখানে এই যে ভি আর এম, এই যে ভি পি কিউ, এগুলি প্রত্যেকে কিন্তু রিলেটিভ ভেলোসিটি। কেন না, দেখো এখানে মানুষটিও গতিবেগ অবস্থায় ছিল, আর এখানে রেইনও কিন্তু একটি গতি নিয়ে পড়ছে, তাই এখানে দুটি গতিশীল বস্তু। আর যখন একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুকে আমরা দেখতে যাই, তখন তার গতিবেগটিকে আমরা এইভাবে লিখি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কী নোটেশনটি দিতে চাইছি। তো এখন আমরা রিলেটিভ ভেলোসিটির প্রপার কনসেপ্টে যাচ্ছি। তো ধরলাম, দেখো এই ছবি ওয়াইজ দেখো, ধরলাম তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর তোমার একটি বন্ধু কিছু দূরে একটি নদীতে সাঁতার কাটছে। তাহলে এখন এইটির থেকে আমরা প্রপার রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটি নেব। তো ধরলাম তুমি যেহেতু গ্রাউন্ডে দাঁড়িয়ে আছো, তাহলে তোমাকে আমি একটা ফ্রেম ধরতে পারি যে স্থির অবস্থায় আছে। তাহলে এখন আমি
ফ্রেম হলাম। এই বরাবর আছে এক্স আর এই বরাবর আছে ওয়াই। তো তুমি স্থির অবস্থায় আছো, তাহলে এই ফ্রেমটিও স্থির অবস্থায় আছে। তো তোমার থেকে কিছু দূরত্বে একটি নদী ধরলাম এদিক বরাবর বয়ে যাচ্ছে ভি গতিবেগ নিয়ে। তাহলে আমি এই নদীটিকেও আরেকটি ফ্রেম ধরলাম যেটি ভি গতিবেগ নিয়ে এদিকে মুভমেন্টে আছে। তাহলে সেটি একটু আমরা এঁকে নিই। এখানে আমরা এই নদীর ফ্রেমটিকেও এঁকে নিলাম, একেও আমরা একটা ফ্রেম অফ রেফারেন্স দিয়ে দেখিয়ে দিলাম। এই যে দেখো, এই দিক বরাবর, এই বরাবর, তাহলে এটির নাম দিলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আগেরটির নাম ছিল এক্স ও ওয়াই। তাহলে তুমি লক্ষ্য করো এখানে এই যে এক্স ও ওয়াই এই ফ্রেমটি কিন্তু গ্রাউন্ড ফ্রেম, অর্থাৎ স্থির অবস্থায় আছে, এবং এখানে এই এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এই ফ্রেমটি ধরলাম ভি গতিবেগ নিয়ে এদিকে মুভমেন্টে আছে। কেন মুভমেন্টে আছে? না, নদীর ফ্রেম যেহেতু ধরেছি, যেহেতু নদীটি এদিক বরাবর গতিশীল অবস্থায় আছে, তাহলে ফ্রেমটিও এই বরাবর গতিশীল অবস্থায় আছে। এখান থেকে ভিটি মুছে আমি জাস্ট এখানটায় লিখে দিলাম এখানে ভি নিয়ে গতিশীল অবস্থায় আছে। তাহলে দেখো, এখন এই এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশের আমি এই যে ফ্রেমটি আছে এই ফ্রেমটির আমি নাম দিলাম এ ফ্রেম। আর এটা তো গ্রাউন্ড ফ্রেম, তাই কোনো নাম দেওয়ার প্রয়োজন নেই। এক্স ও ওয়াইটা গ্রাউন্ড ফ্রেম, তাই নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ধরলাম তোমার যে বন্ধু সাঁতার কাটছে তার নাম দিলাম ক্যাপিটাল বি, তার নাম দিলাম আমরা ক্যাপিটাল বি। এখন দেখো, যদি আমি বলি তোমার থেকে এই নদীর দূরত্ব কত, তাহলে তুমি এই এক্স ও ওয়াই থেকে এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ ফ্রেমের দূরত্ব মাপবে। কেমন করে মাপবে? না, অরিজিন টু অরিজিন মাপবে। তাহলে যদি অরিজিন টু অরিজিন মাপি, তাহলে আমরা এইখান থেকে এই অরিজিন থেকে একটি দাগ টানব এবং সেই দাগটি ঠিক এই অরিজিনে গিয়ে টাচ করাবো। তাহলে আমরা ও থেকে এক্স ও ওয়াই ফ্রেম থেকে এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ ফ্রেমে গেলাম, তাহলে এই বরাবর গেলাম। তাহলে দেখো এখানে আমি কি করলাম, এখানে আমি এই যে এ ফ্রেমটি আছে, ক্যাপিটাল এ ফ্রেমটি, এই এ ফ্রেমটির পজিশন মাপলাম। কোথা থেকে মাপলাম? না, গ্রাউন্ড ফ্রেম থেকে মাপলাম। তাহলে আগেই বলেছিলাম যদি কোনো বস্তুকে আমরা গ্রাউন্ডের সাপেক্ষে ওর গতিবেগ দেখি বা পজিশন দেখি বা তার অ্যাক্সিলারেশন দেখি, তাহলে আমরা তাকে সিম্পলভাবে কী লিখতাম? তাহলে লিখতাম আর অফ এজি লিখবো এখানে। কারণ করেছি কি, এখানে করেছি যে পজিশন ভেক্টর অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড এখানে এসছে, কিন্তু আমরা জানি গ্রাউন্ড তো আমরা লিখি না, তাহলে সিম্পল শুধু আর এ লিখবো। তাহলে এদিক বরাবর আসবে আর এ। কেন হলো? না, গ্রাউন্ডের সাপেক্ষে আমরা এখানকার দূরত্ব মাপলাম। এরপরে দেখো, এই যে তোমার বন্ধুটি সাঁতার কাটছে তারও কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব হবে তোমার কাছ থেকে, তাহলে এটিকেও আমি মাপছি এখানে, সেটিকেও তাহলে অরিজিন থেকে মাপবো। তাহলে এখান থেকে অরিজিন থেকে ধরলাম, এভাবে গেলাম, তাহলে তোমার বন্ধুর তোমার অরিজিন থেকে তোমার কাছ থেকে কত হবে দূরত্ব? না, তুমি গ্রাউন্ড ফ্রেমে আসো, তাহলে তার দূরত্ব হবে আর অফ বি ভেক্টর। কেন করলাম? এখানে আমাদের গ্রাউন্ড ফ্রেম থেকে মাপছি, তাহলে আমাদের জি সাফিক্স লাগানোর দরকার নেই। কিন্তু তুমি লক্ষ্য করো, এই যে নদীর যে ফ্রেমটি আছে বা যে নদী আছে তার সাপেক্ষেও কিছুটা দূরত্বে তোমার বন্ধু সাঁতার কাটছে, তাহলে নদীর এই ফ্রেমের সাপেক্ষ তোমার একটি বন্ধুর দূরত্ব আছে, সেই দূরত্বটিকে মাপতে হবে। তাহলে সেটি কিন্তু আমি এখানে এভাবে দেখালাম, এইভাবে। তাহলে এর কি নাম দেব? এর দেখো, এখানে কিন্তু আমরা গ্রাউন্ডের সাপেক্ষে মাপিনি, আমরা মেপেছি এই যে ফ্রেমটি ভি গতিবেগ নিয়ে মুভমেন্টে আছে। তাহলে আমরা এই ফ্রেমটির নাম দিয়েছিলাম এ, তাহলে এখানে আমরা এই ফ্রেমটির নাম দিয়েছিলাম এ, তাহলে এখানে কিন্তু আমরা
কার পজিশন মাপলাম? বি এর পজিশন মাপলাম। তাহলে পজিশন ভেক্টর অফ বি কার সাপেক্ষে মাপলাম? না এর সাপেক্ষে মাপলাম, তাই এখানে এ লিখব। তাহলে এই যে ছবিটি এলো, এই ছবিটি থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে বি যে বস্তুটি আছে সেই বস্তুটি গতিশীল অবস্থায় আছে এবং এ ফ্রেমটিও গতিশীল অবস্থায় আছে, কিন্তু যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেটি অ্যাট রেস্টে আছে। তাহলে এই যে আর অফ বি এ, এই যে আমরা টার্মটা পেলাম আর অফ বি এ, এই আর অফ বি একেই আমরা রিলেটিভ পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, মানে বি এর আপেক্ষিক স্থানাঙ্ক এর সাপেক্ষে। তাহলে যদি আমরা এই ছবিটিকে এখন সরিয়ে দিই, তাহলে দেখো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই তোমরা এবারে দেখো বুঝতে পারবে যে এখানে কিন্তু আমরা দুটো ফ্রেম দেখতে পাচ্ছি। এই ফ্রেমটি রেস্ট অবস্থায় আছে লালটি, আর হলুদ ফ্রেমটি কিন্তু ভি গতিবেগ নিয়ে এদিকে মুভমেন্টে আছে। আর তার সাথে এই বি যে পার্টিকেলটি আছে, এই বি পার্টিকেলটিও ধরলাম, বি পার্টিকেলটিও এদিকে, এই বি বস্তুটিও গতিশীল অবস্থায় ছিল। তাহলে এখানে দেখো আমরা কি দেখতে পেলাম? তাহলে এখানে একটা, এই যে আমরা ছবিটি পেয়েছি সেখানে আমরা ট্রায়াঙ্গেল ল লাগাতে পারি যে ক্রমানুসারে গৃহীত বাহুর যোগফল বিপরীত ক্রমে গৃহীত বাহুর সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এই ট্রায়াঙ্গেলটি হলো, এই ট্রায়াঙ্গেল ওয়াইজ আমরা কি লিখতে পারবো? দেখো তো, আর অফ এ প্লাস আর অফ বি এ। কেন করলাম? দেখো এই দিকে দেখো আর এ আর আর বি এ দেখো একই দিকে, মানে ক্লক ওয়াইজ আছে, আর এই আর বি দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ আছে। তাহলে ইকুয়াল টু আমরা আর বি লিখব ট্রায়াঙ্গেল ল ওয়াইজ। তাহলে আর বি হয়েছে এদের দুজনের রেজাল্টেন্ট। তাহলে এখান থেকে যদি আমাকে আর বি এ বার করতে বলে, তাহলে আমি কি লিখব? আর বি মাইনাস আর এ। তাহলে এইটি হয়ে গেল রিলেটিভ পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এ। যদি একে আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, তাহলে দেখো আমরা কি পাই? আমরা পজিশনের টাইম ডেরিভেটিভ করি তাহলে আমরা ভেলোসিটি পাই। তাহলে একইভাবে সেমভাবে আমরা কিন্তু এখানে গতিবেগ পেয়ে যাব। অর্থাৎ এর ঠিক জাস্ট পরেই আমরা কি লিখতে পারবো? সমান এই যে আর বি এর সমান আমরা কি লিখতে পারবো? ভি অফ বি এ ইকুয়াল টু, এই যে আর বি এর করেছি, আর বি এর ডেরিভেটিভ মানে কি? ভি অফ বি মাইনাস ভি অফ আর এর ডেরিভেটিভ, তাহলে ভি এ। যে আমরা সমীকরণটি পেলাম এটি হয়ে গেল রিলেটিভ ভেলোসিটির সমীকরণ। এবং একে যদি আরেকবার টাইম ডেরিভেটিভ করি তার আমরা রিলেটিভ অ্যাক্সিলারেশনের সমীকরণ পাবো, যেটিও ঠিক এইরকমই হবে, এ অফ বি এ ইকুয়াল টু এ অফ বি মাইনাস এ অফ এ। তাহলে এখানে আমরা রিলেটিভ পজিশন, রিলেটিভ ভেলোসিটি ও রিলেটিভ অ্যাক্সিলারেশনের ফর্মুলা পেয়ে গেলাম। এখন এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটি কিন্তু মনে রাখার একটি ট্রিক আছে, তুমি খুব সহজে মনে রাখতে পারো। তুমি কোনো রিলেটিভ ভেলোসিটির অঙ্ক করছো, তোমাকে বললাম যে উইন্ড আছে আর ধরলাম রেন আছে। তুমি ধরো উইন্ডের সাপেক্ষে রেনের তুমি গতিবেগ নির্ণয় করছো, তাহলে কার গতিবেগ তুমি নির্ণয় করছো? রেনের। তাহলে যদি তুমি রেন, তাহলে তোমাকে করতে হবে ভি অফ আর উইথ রেসপেক্ট টু উইন্ড। তুমি ধরো এইভাবে তুমি লিখে ফেলেছো ভেলোসিটির ফর্মুলাটি। তাহলে কিন্তু ফার্স্টে দেখো তুমি তাহলে কী করবে? তোমার ফর্মুলাটি হবে ভি আর মাইনাস ভি ডাব্লিউ, অর্থাৎ এই আরটি আগে আসবে, তারপরে ভি ডাব্লিউ আসবে। মাঝে অলওয়েজ রিলেটিভ ভেলোসিটি বার করার সময় মাইনাস সাইনই আসে, প্লাস সাইন আসে না যদি ভেক্টর ফর্মে লিখতে যায়। এরপরে দেখো, ধরো তুমি বাই চান্স লিখে ফেলেছো ভি অফ ডাব্লিউ আর, তাহলে তখন কি করবে? তখন তুমি কিন্তু লিখেছো ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু রেন, অর্থাৎ তুমি রেনের সাপেক্ষে উইন্ডকে দেখছো। তখন কিন্তু আমরা লিখব ভি অফ ডাব্লিউ মাইনাস ভি অফ আর, অর্থাৎ আছে সেটি প্রথমেই আসবে, তারপর মাইনাস সাইন দিয়ে এটি আসবে। ধরো তুমি বাই চান্স কোনোভাবে, ধরো আমি বললাম দুটি অবজেক্ট আছে, একটি আছে এ অবজেক্ট, একটি আছে বি অবজেক্ট। তোমাকে বলেছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ বার করতে, তাহলে বি বস্তুর গতিবেগ বার করতে বলেছে এর সাপেক্ষে, তাহলে ভি অফ বি এ। কিন্তু তুমি বাই চান্স কোনোভাবে ভি অফ এ ফার্স্টে লিখে ফেলেছো, তখন তুমি কি করবে? তখন তুমি ইকুয়াল টু দাও ভি অফ এ বি লেখো প্লাস ভি অফ
বি লেখো। কেন করলাম দেখো, কিভাবে করলাম দেখো, এখানে এ এদিকে এসছে, বি এদিকে গেছে, অলওয়েজ এরকমই হবে। আর যদি তুমি সিম্পল গ্রাউন্ডের রেসপেক্টে বার করছো, দেখো এখানে ভি অফ এ মানে গ্রাউন্ডের রেসপেক্টে আমি এর গতিবেগ বার করছি, অর্থাৎ মাঝে প্লাস সাইনই আসবে, কোনোভাবে মাইনাস সাইন আসবে না। যদি রিলেটিভ ভেলোসিটি এই ধরো আর ডাব্লিউ, ডাব্লিউ আর, বা ধরো এখানে ধরো আমি যদি এখান থেকে যদি এ বি বার করতাম, তখন দেখো মাইনাস সাইন আসবে, তখন কিন্তু আসবে ভি এ মাইনাস ভিবি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, তোমাকে যেভাবেই তুমি বাই চান্স লিখে ফেলো তোমার কোনো প্রবলেম নেই। ধরো তুমি কোনোভাবে এইখানে ধরো এ পার্টিকেল আর বি পার্টিকেল আছে, তুমি কোনোভাবে ভিবি প্রথমে লিখে ফেলেছো, তাহলে ভিবি সমান কী লিখবো, ভি অফ বি এ প্লাস ভি অফ এ। কেন করলাম না, দেখো এখানে বিটি এদিকে গেছে, এ এদিকে এসেছে। রেন আর ম্যান প্রবলেম করছো, তাহলে আছে রেন আর ম্যান। তাহলে তোমাকে বলা হলো ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, মানে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে তুমি ধরো ভি আর এম লিখলে, তখন ফর্মুলা কী হবে, ভি আর মাইনাস ভি এম। কেন হলো, এই আরটা আগে এলো, এই এমটা পরে গেল, আর এম বার করছি মানে আমরা রিলেটিভ ভেলোসিটি বার করছি, তাহলে এখানে মাইনাস সাইন আসবে। ধরো তুমি বাই চান্স ভি এম আগে লিখে ফেলেছো, তোমার ফর্মুলাটা খেয়াল পড়ছে না, তাহলে কিন্তু তখন তুমি কি করবে, তখন তুমি লিখবে ভি এম আর প্লাস ভি আর। তাহলে দেখো এখানে এম এদিকে গেছে, আর এদিকে গেছে, মাঝে একটা প্লাস সাইন হয়েছে। কেন প্লাস হলো না, এখানে আমরা রিলেটিভ ভেলোসিটি বার করিনি, এখানে আমরা বার করেছি ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ধরো তুমি বাই চান্স ভি আর প্রথমে লিখে ফেলেছো, তখন কি করতে, তুমি করবে ভি আর এম প্লাস ভি অফ এম। কেন, তুমি জানো যে রেন আর ম্যান আছে, তাহলে আর এম ছাড়া তো কোনো কিছু আসতেই পারে না, তাহলে আর এদিকে গেছে, এম এদিকে এসছে, তাহলে মাঝে প্লাস হয়েছে। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে আশা করি আমরা এই রিলেটিভ ভেলোসিটি কেমন করে ঠিক লিখবো সেই জিনিসটি বুঝে গেছি। তাহলে এখন যদি আমরা অরিজিনাল ফর্মুলাতে চলে যাই, যেটি আমরা স্লাইডে বার করলাম, তাহলে এখানে এই যে ভি অফ বি এ, এই যে এখানে বক্স করা হচ্ছে, হাইলাইট করে দিচ্ছি, সেই সমীকরণটিতে আমি এখন আসছি। তাহলে এখন তাহলে রিলেটিভ ভেলোসিটি সমান আমরা কী দেখলাম, তাহলে যদি আমরা লিখি ভি অফ বি এ, এর মানে কি, এর মানে হচ্ছে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ এতে বসে আমরা বি বস্তুটির গতিবেগকে দেখছি। তাহলে এটির সমান আমরা কী লিখতে পারি, আগেই দেখলাম আমরা লিখতে পারি ভি বি মাইনাস ভি এ, অর্থাৎ এখানে বি আগে এলো, এ পরে এলো, যেহেতু রিলেটিভ ভেলোসিটি বার করেছি তাই মাঝে মাইনাস সাইন এসছে। তাহলে এখন দেখো খুব সহজ ভাষায় যদি আমরা একটু ভালো করে সমীকরণটাকে দেখি, তাহলে এখানে বি বস্তুটির গতিবেগ এবং এ বস্তুটির গতিবেগের মধ্যে ভেক্টর বিয়োগ হয়েছে, আর ভেক্টর বিয়োগের ফর্মুলা আমরা জানি। তাহলে ভেক্টর বিয়োগের ফর্মুলা ওয়াইজ আমরা কি এখানে যদি ভি বি এর মান বার করতে বলে, তাহলে কি করব না, ভি বি এ মড দিয়ে দিলাম, মান বার করছি, ইকুয়াল টু হবে ভিবি তার স্কোয়ার প্লাস ভি এ তার স্কোয়ার মাইনাস 2 ভি এ ভিবি কস থিটা তার রুট হয়ে যাবে। ঠিক কোন ফর্মুলাটা থেকে আমরা এটি পেলাম না, আমরা জানি যে যদি সেই ভেক্টর বিয়োগের সময় একটি ফর্মুলা দেখেছিলাম, এস সমান সমান হতো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। এটি আমরা ভেক্টরের বিয়োগ চ্যাপ্টারে করে এসেছিলাম, যেটি আমার আগের ভিডিওতে আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তো সেখান থেকে আমরা লিখলাম, তাহলে এখানে যেমন থিটা ছিল এ আর বি এর মধ্যেকার কোণ, তেমনই এখানে এই কস থিটা থিটা এই ভি এ এবং ভিবির মধ্যেকার কোণ। তাহলে যদি আমাদেরকে কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর আপেক্ষিক গতিবেগ বার করতে বলে, তা আমরা খুব সহজেই বের করে নেব। এবং যদি দিক বার করতে বলে, এখানে দিক বার করার জন্য আমরা ভেক্টরের সময় দেখেছিলাম যে সেই যাকে আমরা বলেছিলাম নতি, সেই নতিও বার করা যায়, কিন্তু আমার মতে বলে এখানে সেইটি না শিখে আমরা একটি অঙ্কের থ্রু শিখব যে কেমন করে আমরা নতি বার করব। তো এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেই অঙ্কে দেওয়া আছে এ কার পি মুভস ডিউ নর্থ অ্যাট এ স্পিড অফ 40 কিমি পার আওয়ার
while another car Q moves due east at the speed of 30 km/h. Find the velocity of car Q relative to car P, both in magnitude and direction. এর মানে কি বলেছে যে একটি গাড়ি আছে পি, সে উত্তর দিকে যাচ্ছে 40 কিমি/h গতিবেগ নিয়ে। এই যে লেখা আছে উত্তর দিকে যাচ্ছে 40 কিমি/h গতিবেগ নিয়ে, এবং আরেকটি গাড়ি আছে, সেই গাড়িটি পূর্ব দিকে যাচ্ছে, তার নাম দিচ্ছে কিউ, সে যাচ্ছে পূর্ব দিকে এবং তার গতিবেগ 30 কিমি/h। তাহলে এখানে চেয়েছে যে কিউ গাড়িটির গতিবেগ কত পি গাড়িটির সাপেক্ষে, অর্থাৎ তুমি পি গাড়িতে বসে তুমি কিউ গাড়িটিকে দেখছো। তাহলে আমি কার গতিবেগ বার করব? তাহলে আমি গতিবেগ বার করব ভি অফ কিউ উইথ রেসপেক্ট টু কি না, উইথ রেসপেক্ট টু পি, অর্থাৎ পিতে বসে আমি কিউকে দেখছি। তাহলে এইভাবে লিখবো। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা ওয়াইজ আমাকে কী লিখতে হবে? ভি কিউ মাইনাস ভিপি, আমরা এটা শিখে গেছি আগেই, কিউটা আগে আসবে পিটা পরে যাবে, তাই করলাম। আর যেহেতু রিলেটিভ ভেলোসিটি বার করছি, গ্রাউন্ডের সাপেক্ষে নয়, একটার সাপেক্ষে আরেকটা, তাই এখানে মাইনাস সাইন এসেছে। তাহলে দেখো, যদি আমি ছবিটি একটু আঁকি, তাহলে যে পি গাড়িটি আছে সে যাচ্ছে উত্তর দিক বরাবর। তাহলে এইভাবে উত্তর দিকে আছে, এই গাড়িটির নাম দিলাম পি গাড়িটি। এর গতিবেগ কত বলেছে? এর গতিবেগ বলেছে 40 কিমি/h। আরেকটি গাড়ি বলেছে সেটি কিউ, সেটি কোন দিকে যাচ্ছে না, সেটি এই বরাবর যাচ্ছে। তার গতিবেগ কত বলেছে? তার গতিবেগ বলেছে 30 কিমি/h। তাহলে আমি এই পিতে বসে কিউকে দেখছি, তাই তো? ঠিক, তাহলে সেটা বার করছি। তাহলে এখন যদি আমাকে সিম্পল মান বার করতে বলে, তাহলে ভি অফ কিউ পি বার করব, তার মড বার করব। আগেই ফর্মুলা আমরা দেখে এসেছি, সিম্পল ভেক্টর বিয়োগের ফর্মুলা, ভি কিউ স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার মাইনাস 2 ভি কিউ ভিপি কস থিটা, যেখানে কস থিটা হলো এই ভি কিউ আর ভিপির মধ্যেকার অ্যাঙ্গেল। এখানে আমরা দেখতেই পাচ্ছি, দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কস 90 পুট হবে, আর কস 90 পুট হলে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এই টার্মটা থাকবে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? ভি কিউ পি তার মড সমান ভি কিউ স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার। তাহলে এর মানগুলো কত আছে? একটার মান আছে, তাহলে ভি কিউ এর মান আছে 30, তাহলে 30-এর স্কোয়ার প্লাস, আর ভিপির মান আছে 40, তাহলে 40-এর স্কোয়ার। টোটাল কত হলো? আসবে 50 তার স্কোয়ার, তাহলে এখানে চলে আসবে 50, তাহলে 50 কিমি/h। এর মানে কি? এর মানে হলো যদি পিতে বসে আমরা কিউকে দেখি, তো আমাদের মনে হবে যে কিউ বস্তুটি 50 কিমি/h গতিবেগ নিয়ে এগিয়ে যাচ্ছে। এবার সেকেন্ড যে পার্টটি আছে, সেই পার্টে বলেছে এর ডাইরেকশনটি কোন দিকে হবে। তাহলে ডাইরেকশনটি বার করার জন্য আমরা একটা অন্য মেথড দেখব, তাহলে আমাদের খুব সহজ হবে। চলে যাচ্ছে এটা ডাইরেক্ট মেথডটায়। তাহলে এই টপিকে আমাদের মানটা বেরিয়ে গেছে, তো আমি শুধু মানটা লিখে রাখছি। তাহলে ভি কিউপির মান কত এলো? 50 কিমি/h। এখন আমি বার করছি ডাইরেকশন। দেখো, এই যে আমরা লিখেছিলাম ভি কিউপি, তো ফর্মুলা ওয়াইজ আমরা কিন্তু লিখেছিলাম ভি কিউ মাইনাস ভিপি। তো যদি আমরা একে এদিকে টেনে আনি এই ভিপিকে, তাহলে কি আমরা কি লিখতে পারবো? ভি কিউ ইকুয়াল টু কিউপি প্লাস ভিপি। এর মানে কি? এর মানে হচ্ছে এই ভি কিউপি আর ভিপির কে যোগ করলে আমরা ভি কিউকে পাবো। অর্থাৎ তার মানে কি? তার মানে হচ্ছে এই ভি কিউপির আর ভিপির রেজাল্টেন্টই ভি কিউ হবে, তাই তো? তাহলে ট্রায়াঙ্গেল ল ওয়াইজ দেখো, যদি আমার তোমাদের খেয়াল আছে, ধরো আমি বললাম সি ইকুয়াল টু এ প্লাস বি ভেক্টর, তাহলে যদি আমরা এখানে ট্রায়াঙ্গেল ল লাগাতাম, তাহলে কিন্তু আমরা জানতাম যে এখানে এ আর বিকে যোগ করে যদি সি এসছে, তাহলে এ আর বি এর দিক কিন্তু একই দিকে হবে। তাহলে যদি এটা এ ভেক্টর হয় আর এটা বি ভেক্টর হয়, তাহলে সি কিন্তু এদিক বরাবর হবে, মানে সি তার উল্টো দিকে হবে। তাহলে এখানেও সেইভাবে এই ভি কিউপি আর ভিপি এর তাহলে দিকটি এক হতে হবে।
তবেই আমরা তাকে যোগ করলে ভিকিউ পাওয়া যাবে, তাই তো? ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু ওয়াইজ। তাহলে দেখো ভিপিটি কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে এদিকে গেছে। তাহলে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল, যে যদি আমাকে এইখানে এই ভিকিউকে আমাকে রেজাল্টেন্ট শো করতে হয়, তাহলে এখানে এই পয়েন্ট থেকে আমাকে এই দিক বরাবর টানতে হবে। তাহলে ভিকিউপির দিকটা কোন দিকে হবে? তাহলে ভিকিউপির দিকটা এই বরাবর চলে আসবে। মানে এটা আমরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে কি বলতে চাইলাম। দেখো তুমি দেখো লক্ষ্য করো, তাহলে ভিপিটা এই দিক বরাবর আছে, ভিকিউপিটা এই বরাবর আছে। কেন করলাম? দেখো একই দিক বরাবর আছে, তাই না? কেন করলাম না, ভিকিউপি আর ভিপিটাকে যোগ করে ভিকিউ পাওয়া গেছে। আর দেখো ভিকিউটা দেখো তার উল্টো দিকে আছে, ঠিক না? তাহলে এখানে পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন অ্যাঙ্গেলটাকে আমরা বার করব। এখানে দেখো আমরা এখানে মোট 3টি অ্যাঙ্গেল পাচ্ছি। কী কী অ্যাঙ্গেল? দেখো এখানে এই অ্যাঙ্গেলটি পেয়েছি, এখানে এই অ্যাঙ্গেলটি পেয়েছি, আর এই অ্যাঙ্গেলটাতে আমরা দেখতেই পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তো এই অ্যাঙ্গেলটা ধরার কোনো মানে হয় না। এখানে আমরা এই দুটি অ্যাঙ্গেলের মধ্যে কোন অ্যাঙ্গেলটি নেব? তোমার যদি মনে আছে, তোমাদেরকে ভেক্টর চ্যাপ্টারের প্রথমেই শিখেছিলাম, যেখানে হেড হেড অ্যাড আছে বা টেল টেল অ্যাড আছে, সেই অ্যাঙ্গেলটিকেই আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বলি। এখানে লক্ষ্য করো, এই যে লাল যে অ্যাঙ্গেলটি নিয়েছি, এই যে লাল রঙের যে অ্যাঙ্গেলটি আছে, দেখাচ্ছি দেখো, এই যে লাল রঙের যে অ্যাঙ্গেলটি আছে, এই অ্যাঙ্গেলে দেখো, এই যে লাল রঙের যে অ্যাঙ্গেলটি আছে সেখানে দেখো এই ভিপি এর যেটি হেড, তার সঙ্গে ভি কিউপির টেল অ্যাড আছে। তাহলে হেড টেল অ্যাড হলে সেই অ্যাঙ্গেলটি আমরা নিতে পারি না, তাহলে এখানে এই লাল অ্যাঙ্গেলটিকে নেওয়া যাবে না। কিন্তু দেখো এখানে দেখো ভি কিউয়ের দেখো যেখানে হেড, সেখানে দেখো ভি কিউপিরও হেড এসছে। তাহলে এই দুটি হেড যোগ আছে, তাহলে কি এখানে সবুজ অ্যাঙ্গেলটি আমি নিতে পারবো। তাহলে এই কোণটি হবে আলফা বা নতি। বা তুমি অন্যভাবেও দেখো, ভেক্টর যোগ শিখেছিলাম, তখন শিখেছিলাম প্রথম ভেক্টরের সঙ্গে লব্ধির যে কোণ হয় তাকে আমরা নতি বলি। দেখো তাই এসছে, প্রথম ভেক্টর ভি কিউপি, তাহলে ভি কিউপি এইটাই, আর লব্ধি এসছে তোমার ভি কিউ, তো লব্ধি এসছে ভি কিউ, তাহলে ভি কিউ এর সঙ্গেই অ্যাঙ্গেলটি নেবো। তো দেখো ভি কিউ এর সঙ্গে ভি কিউপির অ্যাঙ্গেল হয়েছে, তাহলে লজিক্যালিও আমরা ঠিক করছি। তাহলে এখানে আমাদের তাহলে ট্যান আলফা কত আসবে? তাহলে যদি আমরা এই অ্যাঙ্গেলটা ধরি, তাহলে তার জন্য লম্ব হবে ভিপি আর ভূমি হবে ভি কিউ। তাহলে আমরা কি লিখতে পারবো? ভিপি বাই ভি কিউ। তাহলে ভিপির মান কত? তাহলে ভিপির মান দেওয়া আছে আমাদের 40, আর ভি কিউ এর মান দেওয়া আছে 30। তাহলে এটা কেটে যাবে, তাহলে কত হবে? 4/3। তাহলে ট্যান আলফার মান কত এলো? তাহলে ট্যান আলফার মান চলে এলো 4/3। তাহলে আলফার মান কত হবে? তাহলে আলফার মান হয়ে যাবে ট্যান ইনভার্স 4/3। আশা করি তোমরা বুঝতে পারলে আমি ঠিক কী করতে চাইলাম। এই জায়গাতে এই ডাইরেকশনটি বার করার সময় এই ভিকিউপি প্লাস ভিপি করে দিলাম, তাহলে এখানে এই ভিকিউপি আর ভিপি রেজাল্টেন্টটা পেলাম ভিকিউ। তাহলে আমরা জানি যে যদি যোগ করে তৃতীয় ভেক্টরটি পাচ্ছি, তাহলে এই ভেক্টরটি আর এই ভেক্টরটির দিকটিকে সেম হতে হবে, একদিকে হতে হবে। তাহলে দেখো তাই করেছি, ভি কিউপি আর ভিপি এর দেখো একই দিকে ক্লক ওয়াইজ আছে, আর ভি কিউটা দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ আছে। সেইভাবে ধরে আমরা করলাম, তারপরে কিন্তু দেখলাম হেড টেল অ্যাড হবে না টেল টেল অ্যাড হবে। তাহলে আমরা তারপরে যখন নতি বার করেছি সেখানে দেখেছি হেড হেড অ্যাড হয়েছে কিনা বা টেল টেল অ্যাড হয়েছে কিনা। এই পয়েন্টে তো হেড টেল অ্যাড হয়েছে, তাহলে এটা নিলাম না। এখানে হেড হেড অ্যাড হয়েছে, তাই এটা নিলাম। আরেকটি অঙ্ক দেখে নিচ্ছি, দেখো। তো নেক্সট অঙ্কে আমরা দেখতে পাচ্ছি বলেছে রেন ইজ ফলিং উইথ স্পিড অফ 2√3 মিটার পার সেকেন্ড ভার্টিক্যালি। দ্য উইন্ড ব্লোজ ওয়েস্ট টু ইস্ট অ্যাট এ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য রেন উইথ রেসপেক্ট টু উইন্ড। এই অঙ্কটি করানোর পেছনে আমার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি তুমি অঙ্কটি পড়ে ছবিটি যদি ঠিকঠাক এঁকে নিতে পেরেছো, তাহলে তোমার ফর্মুলা না ছাড়াও সিম্পল ত্রিগোণমিতি দিয়েও আমাদের এই অঙ্কগুলি সলভ হয়ে যাবে। তো দেখে নিই কেমন করে সলভ করব। দেখো ফার্স্ট এখানে ছবিটি এখানে আমরা ট্রাই করি। তাহলে বলেছে রেন ইজ ফলিং উইথ আ স্পিড অফ 2√3 মিটার পার সেকেন্ড। এর মানে হচ্ছে যে বৃষ্টি উলম্বভাবে 2√3 মিটার পার সেকেন্ড নিয়ে পড়ছে। মানে ঠিক এভাবে ধরলাম বৃষ্টি
ঠিক ধরলাম, এইভাবে ধরলাম বৃষ্টি ওপর থেকে নিচের দিকে এভাবে পড়ছে। তাহলে এর কত গতিবেগ বলেছে? এর গতিবেগ বলেছে 2√3। তাহলে এটা কিন্তু VR, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হয়ে গেল এটা। এরপরে বলেছে অ্যাকর্ডিং টু আমাদের ম্যাপ এটি হয় ইস্ট, এটি হয় নর্থ, এটি হয় ওয়েস্ট, এটি হয় সাউথ। তাহলে বলেছে যে বায়ু ওয়েস্ট থেকে ইস্টের দিকে অর্থাৎ এদিক বরাবর বয়ে যাচ্ছে, এবং তার গতিবেগ কত না 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে এটা ভেলোসিটি অফ উইন্ড হয়ে গেল। এখন আমি এইটা তোমার মুছে দিলাম। তাহলে তোমাকে চেয়েছে কি যে এই বায়ুপ্রবাহ হওয়ার জন্যে এর গতিবেগ, এই বৃষ্টির গতিবেগ এবং দিকটি কোন দিকে হবে। তাহলে এই যে VW আছে, তুমি লক্ষ্য করো, যদি এদিক থেকে বায়ুপ্রবাহ চলে তাহলে কিন্তু এই বৃষ্টি কিন্তু ঠিক এইভাবে কিন্তু একটু হেলে পড়বে। তাহলে এখন নিশ্চয়ই বৃষ্টির গতিবেগটা এভাবে হয়ে গেছে। তাহলে আমাকে এই 3টি রেখা দিয়ে একটি ত্রিভুজ গঠন করতে হবে, তবেই আমরা এখানে রেজাল্টেন্ট বা VR বা যাই বার করতে পারবো সেখান থেকে আমরা বার করে নিতে পারবো। তাহলে আগে আমরা তাহলে করবো কি, দেখো যদি আমি তোমাদেরকে ট্রায়াঙ্গেলগুলি গঠিত করে দেখাচ্ছি। দেখো, তাহলে দেখো, যদি আমি এটা ধরলাম সেই 2√3টা, আর একে ধরে মানে এই VWকে ধরে আমি এখানে জয়েন করে দিলাম। তাহলে দেখো, কখনোই তুমি এই লাইনটি দিয়ে এখানে ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে না, কারণ এখানে ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে তোমাকে এদিক থেকে এদিকে লাইন টেনে এই বরাবর অ্যারো মারতে হবে। কিন্তু এখানে দেখো অ্যারোটি এদিক বরাবর আছে, তাহলে এইভাবে এই ট্রায়াঙ্গেলটি তৈরি করা যাবে না। তাহলে কেমন করে তৈরি করব? তাহলে আগে সোজা টানলাম, এটা VR হয়ে গেল। তাহলে VWটাকে আমি যদি একটু এগিয়ে নিয়ে দিই, তাহলে এইটা হয়ে গেল VWটা। তাহলে এখানে দেখো এই লাইনটি আমি এভাবে অ্যাড করে এখানে এটি সম্পূর্ণ করতে পারবো। অর্থাৎ যদি এটি VR হয় আর যদি এটি VW হয়, তাহলে এখানে এই যে অ্যারোটি টানলাম সেটি দেখাচ্ছে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু উইন্ড, মানে উইন্ডের জন্য এই গতিবেগটি হয়ে গেছে। তাহলে দেখো এখানে এই দুটির মান দেওয়া আছে, VR এর মান দেওয়া আছে 2√3 আর VWর মান দেওয়া আছে 2। যদি তুমি এখানে ট্রায়াঙ্গেলটি খুব ভালো করে লক্ষ্য করেছো, তাহলে দেখো এই যে এই অ্যাঙ্গেলটি আছে, এই অ্যাঙ্গেলটি দেখো, এখানে দেখো VRW আর VW দেখো হেড অ্যাড হয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটি আমরা খুব সহজেই বার করতে পারবো। তাহলে যদি এই অ্যাঙ্গেলটিকে আমি থিটা ধরি, তাহলে ট্যান থিটা সমান কত লিখতে পারবো? তাহলে ট্যান থিটা সমান লেখা যাবে, এই অ্যাঙ্গেলটির অপোজিট আর্মটি লম্ব হবে, তো সেটি হয়ে গেল VR। আর ডাব্লিউ তো ভূমি, বুঝতেই পারছি আমরা, তাহলে VW হয়ে গেল ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু তাহলে কত লিখতে পারবো? 2√3/2, মানে 2 কেটে গেলে √3। আর ট্যান থিটার √3 ভ্যালু কোথায় হয় না, ট্যান থিটার √3 ভ্যালু হয় 60 ডিগ্রিতে। তাহলে এখানে থিটার মান কত চলে এলো? 60 চলে এলো। যদি এটা 60 হয়, তাহলে দেখো এটি 90, তাহলে এটি কত হবে? এটি 30 হবে, তাই না? তাহলে দেখো খুব সহজে আমরা VRWটি বার করে নেব, আর আমাকে কোনোভাবে রিলেটিভ ভেলোসিটি ফর্মুলা লাগানোর প্রয়োজনই নেই। কারণ দেখো, যদি এটি 2√3, যদি VRটি 2√3 হয়, তাহলে যদি এটি 30 ডিগ্রি হয়, তাহলে তুমি লক্ষ্য করো এখন এই 60 ডিগ্রি মুছে ফেললাম। তাহলে এই 30র জন্য এই VWটি হয়ে গেছে লম্ব, VRটি হয়ে গেছে ভূমি, আর VRW হয়ে গেছে অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারবো? যে আমরা জানি ভূমি বাই অতিভুজ সমান কি লেখা যায়? তাহলে ভূমি বাই অতিভুজ সমান লেখা যায় cos থিটা, আর এখানে cos থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যদি আমাকে VRW বার করতে বলে, তাহলে আমি কি লিখব? VR বাই cos 30। তাহলে VR এর মান কত আছে? 2√3, আর cos থিটার মান কত আছে? cos 30র মান হয় 3√3
√3/2, √3 কেটে গেলে হয়ে গেল 4। যদি তোমাদের মনে হয় না স্যার আমি 30 ধরে করবো না, এখানে যেটা 60 ছিল, এই যে 60 ছিল 60, সেই অ্যাঙ্গেলটি ধরে করব, সেখানে তো তুমি যদি করো একই অ্যান্সার আসবে। দেখে নাও, তাহলে যদি এই অ্যাঙ্গেলটি ধরি তাহলে এইটি হয়ে যাবে VRT হয়ে গেল লম্ব, আর VRWT হয়ে গেল অতিভুজ, তখন আর VWT হয়ে গেল ভূমি। তুমি যদি বলো স্যার সাইন থিটা ধরে করবো, তাহলে কত হবে? সাইন থিটা সমান হবে VR/VRW, সেক্ষেত্রে সাইন 60 হবে। তারপরে করলাম, ধরো তুমি বললে না আমি এভাবে করব না, আমি এভাবে করব যে এখানে ভূমি বাই অতিভুজ করব, তাহলে সেক্ষেত্রে VW/VRW সমান cos 60। কিন্তু এখানে তোমরা খেয়াল করো, মান কিন্তু অলওয়েজ একই আসবে। দেখো তোমাকে আমি করে এখানে দেখিয়ে দিচ্ছি। যদি আমি এইখানে যদি আমি এই VW/VRW করি তাহলে কত আসবে, দেখো এখানে করে দিচ্ছি আমরা। তাহলে VW/VRW, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য VW হচ্ছে ভূমি, তাহলে এখানে যে হলো, তাহলে এইটা ভূমি আর VRW হচ্ছে অতিভুজ, তাহলে কত লিখবো? cos 60, কারণ এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে করেছি। তাহলে VRW কত আসবে? VRW আসবে VW/cos 60। তাহলেও কিন্তু দেখো VWর মান 2 দেওয়া আছে, cos 60 মান হাফ হয়, তখনও 4 মিটার পার সেকেন্ডই আসছে। আবারও দেখো, তুমি যদি বলতে না স্যার আমি সাইন ধরে করব, কস ধরে করবই না, তখন কি হতো? দেখো তখনও কিন্তু সেম কেসই হতো। তখন কী করতাম? দেখো তখন সাইন ধরলে তাহলে আমাকে লিখতে হতো VR/VRW ইকুয়াল টু হতো সাইন 60, কারণ 60-এর জন্য VR ব্যবহার হচ্ছে লম্বের মতন, আর VRW হচ্ছে অতিভুজের মতন। তাহলে সাইন 60-র মান কত হয়? √3/2। তাহলে VRW এখান থেকে কত আসবে? VR/সাইন 60। সাইন 60-র মান √3/2 আর VR-এর মান 2√3। একইভাবে দেখো সেই √3 কেটে গিয়ে আবার 4ই আসবে। তাহলে আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, যদি তুমি সঠিকভাবে যদি ত্রিভুজটি কমপ্লিট করে দিয়েছো, তাহলে রিলেটিভ ভেলোসিটির অঙ্ক যতই হার্ড দিক সলভ হয়ে যাবে, আমাদের সিম্পল ট্রিগোনোমেট্রি দিয়েই সলভ হয়ে যাবে। এখানে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে এখানে প্রসেস কোনো কিছু নয়, তুমি যা ইচ্ছে প্রসেস দিয়ে করতে পারো, লজিকটা মেন ব্যাপার, কনসেপ্টটা মেন ব্যাপার। আর আমাদের এখানে এই চ্যানেলে আমাদের কনসেপ্ট টোটালি ক্লিয়ার করা হয়। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, এবং কোনো ডাউট থাকলে আমাকে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই জিনিয়াস।